এবিসি অডিওস। এই চ্যানেলটিতে আপনারা ছোট বড় নানান অপ্রকাশিত গল্প শুনতে পারবেন। সাথে শুনতে পারবেন রাহু কেতু রহস্য সিরিজ থেকে নেওয়া কয়েকটা রোমাঞ্চকর কাহিনী। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন আর বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পের জন্য যোগাযোগ করুন জয়ন্ত কুমার মজুমদার, ফোন নম্বর 6290895540, হোয়াটসঅ্যাপ নম্বর 9674661123। এবিসি অডিও নিবেদিত অন্যান্য গল্পের লিঙ্কগুলি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রতিটি গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, থাকলেও সেটা নেহাতি কাকতালীয় ও অনিচ্ছাকৃত। টাকির এক রিসর্টের ভুলভুলাইয়ার থেকে উধাও হয়ে যান পূজা ব্যানার্জি, যিনি সম্পর্কে ওই রিসর্ট মালিক শ্রী প্রিয়নাথের একমাত্র কন্যা। প্রাথমিক অনুসন্ধানে যেটা রাহুল ও কিঙ্কর বুঝতে পারে যে পূজার উধাও হয়ে যাওয়াটা প্রথম দিকে প্রেমিক স্বরূপের সাথে পরিকল্পিতভাবে করা হলেও পরবর্তী ক্ষেত্রে পূজাকে দ্বিতীয়বার কেউ বা কারা অপহরণ করে, আর তাদেরই কবজায় থাকাকালীন পূজা দেবী কোনো ক্রমে পিতা প্রিয়নাথকে টেলিফোনে খুবই বিক্ষিপ্তভাবে এবং সীমিত আভাস দিতে পারেন তার অপহরণের। টেলিফোনে পাওয়া সেই যৎসামান্য আভাসের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে যায় রাহুল ও কিঙ্কর। টাকি ও হাসনাবাদ থানার পুলিশ দপ্তরও তাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন সেই অনুসন্ধান পর্বে। কলকাতার বিকাশবাবুও অন্যান্য সম্ভাব্য সন্দেহজনক দিকগুলির অনুসন্ধান চালাবার জন্য কলকাতা ও দুর্গাপুরে যথাযথ ব্যবস্থা নেন। গত পর্বের অন্তিম লগ্নে নদীচর থেকে কৌশিকবাবু সিজ করে নেন দুটি ব্যাগ দুষ্কৃতকারীদের থেকে। তাদেরই একজনকে দেখে কিঙ্কর বলে, এটা তো সেই হোটেলের দালাল স্বপ্ননীর বিশ্রাম এসব রিসর্টের নাম বলছিল। কৌশিকবাবু ব্যাগগুলিতে কী কী রাখা আছে সেটি দেখবার মাঝে কিঙ্কর ছুটে যায় নদীর পাড়ে সেই দান করানো নৌকোটির কাছে তার শুভাকাঙ্ক্ষীটির খোঁজে। আর তারপর শুরু হচ্ছে আজকের গল্প, রাহুকেতু সিরিজ থেকে নেওয়া ভুলভুলাইয়ার অন্তিম পর্ব। অন্যদিকে নদীর পাড় ধরে বেশ কিছুটা যাবার পর রাহুল ও উৎপলবাবু একটি ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ায়। কোনো এক সময় পুজো হতো ঠিকই, কিন্তু এখন সময়ের গ্রাসে মন্দিরে কেউ আসে বলে মনে হয় না রাহুলের। ধুলোতে ভরা মন্দিরের ভেতরে প্রবেশ করে রাহুল। উৎপলবাবু মন্দিরের বাইরেটা লক্ষ্য করছিলেন। নরম মাটিতে বেশ কয়েকটি টাটকা পায়ের ছাপ নজরে আসে ওনার। নদী থেকে শুরু করে পায়ের ছাপগুলি মন্দিরের সামনে এসে শেষ হয়ে যায়। তার মানে গত রাত্রের বৃষ্টির মধ্যে বা তারপরে কেউ বা কারা এই মন্দির অবধি এসেছিল, কিন্তু কেন? আর তারপর তারা গেলই বা কোথায়? উৎপলবাবুর চিন্তা স্রোতে বাঁধা পড়ে। মন্দিরের ভিতর থেকে রাহুলের কথা কানে আসে, একবার ভেতরে আসুন উৎপলবাবু, আপনার প্রশ্নের উত্তর মনে হয় এখানে পেয়ে যাবেন। বেশ কিছুটা অবাক হয়ে উৎপলবাবু মন্দিরের ভিতরে প্রবেশ করেন। তার মানে মন্দিরের বাইরে পায়ের ছাপগুলি রাহুলেরও নজর এড়ায়নি। কিন্তু কোথায় রাহুল? সামনের ধুলো ভরা জায়গাটিতে রাহুলকে দেখতে পায় না উৎপলবাবু। তিনি জিজ্ঞাসা করেন, আপনি কোথায় রাহুলবাবু? ভেতর থেকে উত্তর আসে রাহুলের, আপনার ডান দিকে দেওয়াল ঘেঁষে মাটিতে তাকান, কয়েকটা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন? রাহুলের কথা অনুযায়ী মাটিতে তাকাতেই নজরে আসে পায়ের ছাপগুলি। উৎপলবাবু পায়ের ছাপগুলি দেখে এগোতে থাকেন। বলেন, বেশ, এরপর কি করব?
রাহুল বলে, ভাঙা মন্দিরের থামগুলি আপনার বাঁ দিকে পড়ছে, তাই তো? উৎপল বাবু বললেন, হ্যাঁ, একদমই তাই। রাহুল বলল, এবার 3 নম্বর থামের কাছে এসে ডান দিকে তাকাবেন, একটা পুরনো দরজা পাবেন, খোলা আছে। রাহুলের কথা অনুযায়ী উৎপল বাবু পৌঁছে যান 3 নম্বর থামের দিকে। খানিকটা এগোতে একটি খোলা দরজাও দেখতে পান। দরজা ঠেলে ঢুকতে গিয়ে লক্ষ্য করেন দরজার কড়াতে একটি খোলা তালা ঝুলছে। তালাটা যথেষ্টই ব্যবহৃত, দেখেই বোঝা যাচ্ছে। কিছুটা নিচের থেকে রাহুলের গলা পান উৎপল বাবু। ছোট গুমটি ঘরে ঢুকেছেন নিশ্চয়ই। সামনের দিকে একটা আলমারি দেখছেন, মরচে ধরা, রংচটা। উৎপল বাবু বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কোথায়? রাহুল বলে, আলমারির তালাটাও খোলা পাবেন, দরজাটার মতন এটাও আমারই খোলা। আলমারিটা একবার খুলে দেখুন। উৎপল বাবু চারিদিকটা দেখে নিয়ে আলমারিটির দিকে এগিয়ে যায়। দরজাটি টেনে খুলতেই লক্ষ্য করেন আলমারিটির বাঁ দিক দিয়ে একটি সিঁড়ি নেমে গেছে। আপাত দৃষ্টিতে আলমারিটির ভেতরে যে একটি গোপন পথ পাওয়া যাবে সেটা উৎপলবাবুর ধারণার বাইরে ছিল। অন্ধকার সিঁড়ির অপর প্রান্তে মোবাইলের আলো জ্বালিয়ে দাঁড়িয়েছিল রাহুল। বলে, আলোটা ফেলে আসুন, দেখবেন যাতায়াতের পায়ের ছাপ এখানেও আছে। প্রভুদের পদচিহ্ন ধরেই আমাদের এগিয়ে যেতে হবে রহস্য অনুসন্ধানে। আর হাতিয়ারটি তৈরি রাখুন, কয়েকজন প্রভু যদি হঠাৎ করে দেখা দেন। দুর্গাপুরে বক্সি অ্যাসোসিয়েটসের অফিস থেকে বেরিয়ে বিকাশবাবু ফোন করেন প্রিয়নাথ বাবুকে কলকাতায়। অমরনাথ বাবুর ব্যাপারটা আমরা দেখছি, তার আগে বলুন, আপনার অফিসে বিদ্যুৎ বলে কেউ কাজ করেন? বিকাশবাবুর প্রশ্নে অমরনাথ বাবু বললেন, হ্যাঁ, আছেন তো। হিসাবের কাজ দেখছে বছরখানেক হলো। কেন, কি হয়েছে? বিকাশবাবু বললেন, লোকটির সাথে এখানকার যাদব বক্সির যোগাযোগ আছে, তার প্রমাণ আমরা পেয়েছি। টাকির ব্যাপারে ওনার অফিস থেকে কিছু জিজ্ঞাসাবাদ করছিল ওখানকার সমরবাবু, যিনি আপনার রিসর্টের আগের মালিকের ভাই, জানেন বোধহয়। প্রিয়নাথ বাবু বলেন, হ্যাঁ, শুনেছি অমরনাথের মুখে, কিন্তু উনি তো রিসর্টের ব্যাপারে থাকতেন না। উনি বিদ্যুৎকে টাকির ব্যাপারে কি জিজ্ঞাসাবাদ করবেন? বিকাশবাবু বললেন, সেটাই জানবার চেষ্টা করছি। লোকটির সাথে টাকির হোটেলের মালিক শ্যামল বক্সির কোনো না কোনো কারবার চলছে, তবে তার সাথে পূজা দেবীর ব্যাপারটি জড়িত কিনা সেটাই আজ সন্ধ্যায় জানবার চেষ্টা চালাবো। চিন্তিত প্রিয়নাথ বাবু বললেন, কিন্তু পূজার তো কোনো খোঁজ পেলেন না এখনো আপনারা। বিকাশবাবু বললেন, রাহুল বাবু, কিঙ্কর বাবু ও ওখানকার পুলিশ সুপার ব্যাপারটা দেখছেন। একটু আগে রাহুল বাবু জানিয়েছেন যে পূজার নিখোঁজ হওয়ার প্রাথমিক কারণটি জানা গেছে। জাল গুটিয়ে আনা হচ্ছে, চিন্তা করবেন না। পূজাকে আজকালে সুস্থ অবস্থায় পাওয়া যাবে। প্রিয়নাথ বাবু বললেন, আমি কি আজই টাকি বেরিয়ে যাব? অমরনাথ থাকলে কখন চলে যেতাম। বিকাশবাবু বললেন, আমি আজই কলকাতা ফিরে আসবো রাত্রে, কাল সকালে তৈরি থাকবেন, আপনাকে নিয়ে টাকি বেরিয়ে যাব। তবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। প্রিয়নাথ বাবু বললেন, হ্যাঁ, বলুন না, কি করতে হবে? এখনই আপনার কাছে সাদা পোশাকে একজনকে লোকাল থানা পাঠাচ্ছে, নাম সৌরভ দত্ত। ওকে নিয়ে আপনি অফিসে যাবেন। উনি বিদ্যুৎ বাবুর ব্যাপারে যা বুঝবার, যা করবার সিদ্ধান্ত নেবেন। পূজা দেবী বর্তমানে কোথায় আছেন সেটার খবর হয়তো ওনার থেকেই পাওয়া যাবে। বিকাশবাবুর কথায় প্রিয়নাথ বাবু বললেন, নিশ্চয়ই যাব,
তবে অফিস তো 5টাতে বন্ধ হবে, আর এখন তো প্রায় 4টে। উনি কখন আসবেন? বিকাশবাবু বললেন, হিসেব মতন 15 মিনিটের মধ্যেই আসা উচিত, আপনি তৈরি থাকুন। বিকাশবাবু ফোনটি ছেড়ে চিন্ময় বাবুকে বললেন, তাহলে আপনি আমাকে বিকাশ সাহু থেকে বিকাশ সিং বানিয়ে দিন, তারপর না হয় আপনাকে আমি ভেঙ্কটস্বামী আইয়ার বানিয়ে দেব। কি বলেন? চিন্ময় বাবু বললেন, ওকে স্যার। প্রিয়নাথ বাবু অপেক্ষা করছিলেন সৌরভ বাবুর জন্য। পূজার ঘরে তার ব্যবহৃত জিনিসগুলি দেখছিলেন এক মনে। পড়ার টেবিলে শ্রী অনিমা দেবীর সাথে পূজার একটি ছবি রাখা ছিল। ছবিটি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন প্রিয়নাথ বাবু। ছবিটি টেবিলে রেখে ওনার ছবিতে ধরে রাখা বিশেষ মুহূর্তটির কথা মনে পড়ে যায়। কিছুটা অন্যমনস্কভাবেই টেবিলে রাখা অন্যান্য বই খাতাগুলি শূন্য দৃষ্টিতে উল্টে পাল্টে দেখছিলেন তিনি। হঠাৎই চোখ পড়ে যায় টেবিলে রাখা বই খাতাগুলির মধ্যে একটি লাল সুদৃশ্য ডায়েরি। কিছুটা ইতস্তত করে ডায়েরিটিকে উল্টে পাল্টে দেখতে থাকেন। ফোন নাম্বার ও ঠিকানার পাতাটিতে অনেকগুলি নাম ঠিকানার মধ্যে একটি নাম অপরিচিত লাগে ওনার, এস মহাপাত্র। নামটির পাশে ব্র্যাকেটে লেখা অমরদার বন্ধু। নাম ও নাম্বারটি অতি সাম্প্রতিককালে লেখা, সেটা প্রিয়নাথ বাবু বুঝতে পারেন, কারণ সেগুলি পাতাটির একেবারে শেষ দিকে লেখা। কে এই মহাপাত্র? তাও আবার অমরনাথের বন্ধু। অথচ এর ব্যাপারে উনি গত 4 বছরে কিছুই জানতে পারেননি অমরনাথ বাবুর থেকে। আরও চিন্তিত হন যে সেই নাম্বারটা পূজার ডায়েরিতে এলো কেন। নাম ও নাম্বারের পাশে একটি ঠিকানাও লক্ষ্য করেন প্রিয়নাথ বাবু। ঠিকানাটি দেখে বেশ চমকে ওঠেন তিনি। ঠিকানাটি হাসনাবাদের কাছাকাছি। বিপুল মহাপাত্রের নামে কোনো এক জনৈক ব্যক্তির, এস মহাপাত্র কেয়ার অফ বিপুল মহাপাত্র। এদের সাথে অমরনাথের কি সুবাদে পরিচয়, আর পূজা এদের নাম্বার জেনে কি করবে? এসব 7-5 ভাবতে ভাবতে নাম্বার, ঠিকানা ও নামগুলি নোট করে নেন প্রিয়নাথ বাবু। একটু চিন্তা করে রাহুলের ফোনে কথা বলার চেষ্টা করেন উনি। লাইনটা ব্যস্ত পান। দ্বিতীয়বার ফোন করতে নিয়েছিলেন, ঠিক তখনই রাহুলের ফোন পান তিনি। ফোনে এস মহাপাত্রের যাবতীয় ডিটেলস রাহুলকে লিখিয়ে দিয়ে বলেন, পূজার কোনো সন্ধান পেলেন রাহুল বাবু? অমরনাথকেও তো পাওয়া যাচ্ছে না। তার মধ্যে এখানকার বিদ্যুৎবাবুর আর একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মাথা কাজ করছে না রাহুল বাবু। রাহুল বলল, চিন্তা করাটা স্বাভাবিক, তবে কিছুটা অপেক্ষা করুন। পূজাকে নিরাপদে ফিরিয়ে আনা যাবে। আর এইটুকু আপাতত জানুন যে আপনার ভুল ভুলাইয়ার মতন আরও একটি মাটির তলায় গুপ্ত সুড়ঙ্গ পথ ও কয়েকটি ঘর বহুদিন থেকেই ছিল আপনার রিসর্টের নিচে। সেখানে নকল নোট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জিনিস ছাপানোর রমরমা কারবার চলত। কিঙ্কর আর হাসনাবাদের কৌশিকবাবু, পুলিশ সুপার, গোলপাতা জঙ্গলের চর থেকে 2টি লোককে গ্রেপ্তার করেছেন। আর এই গ্রেপ্তারির ব্যাপারে আড়াল থেকে তাদেরকে সাহায্য করেছেন ওই এস মহাপাত্র, যিনি বেঙ্গালুরু পুলিশ দপ্তরে ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছেন। এবং আপনার কথা শুনে বুঝতে পারছি যে উনি অমরনাথ বাবুরও পরিচিত। প্রিয়নাথ বাবু বললেন, কিন্তু এই মহাপাত্রের ব্যাপারটি আপনারা জানলেন কিভাবে? রাহুল বলল, আপনি বিস্তারিত জানবেন নিশ্চয়ই, তবে আপাতত আপনি বিদ্যুৎবাবুর ব্যাপারটি দেখে নিন। বিকাশবাবুর কথায় এখন তো মনে হচ্ছে আপনার গৃহশত্রু বিভীষণদের নেহাত অভাব নেই। প্রিয়নাথ বাবু কিছুটা আতঙ্কিত গলায় বললেন, তবে অমরনাথও কি সেই বিভীষণের দলের সামিল? রাহুল বলল, বিভীষণদের সংসারে উনিও গৃহশত্রু বিভীষণ তো বটেই, তবে আপাতত এটা আমার অনুমান প্রিয়নাথ বাবু। উত্তরটা
সময় দেবে নিশ্চয়ই। প্রিয়নাথ বাবু বিড়বিড় করে স্বগত উক্তি করলেন, বিভীষণের সংসারে গৃহশত্রু? ঠিক বুঝলাম না রাহুল বাবু। রাহুল উত্তর দেওয়ার আগেই ডোরবেলের শব্দ কানে এলো। রাহুল বলল, দেখুন সৌরভ বাবু এসে গেছে থানা থেকে। বিকেল 5টা নাগাদ রাহুল, কিঙ্কর এবং অন্যান্য সদস্যরা ফিরে আসে রিসর্টে। কৌশিক বাবু ও উৎপল বাবুও সেখানে উপস্থিত ছিলেন। কৌশিক বাবু ও কিঙ্করের নদীর চরের অভিযানে ধরা পড়া দুজন দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে এটা পরিষ্কার বোঝা যায় যে স্থানীয় হোটেল মালিক শ্যামল বক্সির নির্দেশেই তারা এই জাতীয় কাজে যুক্ত। মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবার সম্প্রতি কাজ কারবার শুরু হয়। সিজ করা ব্যাগ দুটিতে পাওয়া যায় কারেন্সি পেপার, ছাপবার কালি, প্রিন্টিং ব্লকস। এইসবই হাসনাবাদ চত্বর থেকে আনা হচ্ছিল ওই রিসর্টের নিচে ছাপাখানাতে নিয়ে যাওয়ার জন্য। শ্যামল বক্সির উপর কঠোর নজরদারির ব্যবস্থা করেন উৎপলবাবু। মাটির তলায় এত কাণ্ড হতে পারে ধারণা ছিল না আমার। ভুল ভুলাইয়ার আগে আরও একটা পাতালপুরি। কণিকা দেবীর কথায় রাহুল বলে, শুধু তাই নয়, পুরনো পাতালপুরি থেকে ভুল ভুলাইয়ার দ্বিতীয় বেরোনোর রাস্তার মুখে পৌঁছে যাওয়ার একটি অতি সরু পথও আছে, যেটার অস্তিত্ব মনে হয় কেউই জানতে পারেননি, এমনকি সামন্তবাবুও নন। দিনের ভিজিটারদের সামনে সামন্তবাবুও আলোচনায় যোগ দিয়েছিলেন। বললেন, আসলে ভুল ভুলাইয়ার নানান আয়নার মাল্টিপল রিফ্লেকশনের আড়ালে এতদিন ওই সরু গলির অস্তিত্ব চোখেই পড়েনি। যেহেতু ভুল ভুলাইয়ার দ্বিতীয় বাইরে যাওয়ার রাস্তাটির ব্যবহার খুবই সীমিত, তাই ব্যাপারটা চোখেও পড়েনি। যা হোক, আপাতত ওই সুড়ঙ্গের মুখটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। রুবি দেবী বললেন, পাতালপুরিতে প্রবেশ করে ভুল ভুলাইয়ার দিকে বেরিয়ে আসবার প্রবল ইচ্ছাটিকে সামলাতে পারছি না আমরা। সামন্তবাবু একবার অতি অবশ্যই ব্যবস্থা করে দেবেন কাল। রাহুল বলল, অনুসন্ধান শেষে কাল প্রিয়নাথ বাবুর অনুমতি নিয়ে তবেই তোমাদের নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তার আগে যে কাজে আসা সেটাকে সুসম্পন্ন করতে হবে। আজই সন্ধ্যায় দুর্গাপুর থেকে বিকাশবাবু বেশ কয়েকটি খবর দেবেন আশা করছি। মনে হচ্ছে যে দুষ্কৃতীর দল এই চক্রে জড়িত তাদের সুদূর কর্ণাটক অবধি বিস্তৃতি, আর তারই অনুসন্ধান করতে গিয়ে বেঙ্গালুরু ডিটেকটিভ ডিপার্টমেন্টে শ্রী শঙ্কর মহাপাত্র গত 10 দিন ধরে এই চত্বরে ঘোরাফেরা করছেন। ওনারই একটি আইডেন্টিটি কার্ড কিঙ্কর আবিষ্কার করে ওই নদীর চরে। হয়তো কিছুটা ইচ্ছে করেই ব্যাপারটা উনি করেছিলেন, যাতে আমরা বুঝতে পারি, কারণ সাম্প্রতিককালে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল অভিনেত্রী সম্রাজ্ঞীর অন্তর্ধান রহস্য সমাধানের সময় বেঙ্গালুরুতে। কণিকা দেবী বলেন, ও বাবা, এ তো দেখছি রহস্যের মধ্যে আরও অন্য রহস্য। টাকি অভিযান তো জমে উঠেছে প্রথম দিনেই। রাহুল বলল, তবে এখনও হয়তো যবনিকা পতনের অপেক্ষা করতে হবে রাত্রি অবধি, হয়তোবা কাল সকাল হয়ে যাবে। বিপাশা বলে, কিন্তু অমরনাথ বাবুকেও পাওয়া যাচ্ছে না, আর ওই মহাপাত্রের সাথে ওনার পরিচয়টা কিভাবে হলো তাও তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিঙ্কর বিপাশার কথায় বলে, কলকাতায় আসবার আগে উনি মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু এসব জায়গায় বেশ কিছুদিন চাকরি করেছেন বলে জানি। হয়তো কোনো না কোনো কাজের সূত্রে ওনাদের পূর্ব পরিচিতি, কিন্তু অমরনাথ বাবুর বেপাত্তার ব্যাপারটা বোঝা যাচ্ছে না একেবারেই। রাহুল বলল,
তোর পাওয়া পরিচিত গন্ধটির উৎসর ব্যাপারে কিছু মনে পড়ল কি? কথাগুলি বলতে বলতে পকেট থেকে একটি ভিজিটিং কার্ড সাথে কয়েকটি কাগজ বার করে রাহুল বলে, দেখ তো এগুলি, এতে গন্ধটা আবার পাচ্ছিস কি না? কিঙ্কর কার্ড ও কাগজগুলি একবার হাতে নিয়ে নাকের কাছে আনতেই পরিচিত গন্ধটি পায়। হ্যাঁ, অতটা তীব্রতা নেই ঠিকই, কিন্তু এখনো আছে। কিঙ্করের কথায় রাহুল বলল, এগুলি আজ তোর সাথে ওই প্রৌঢ় লোকটির যেখানে ধাক্কা লাগে সেখানেই পেয়েছি। মনে পড়ছে কি এই গন্ধ রহস্যের উৎস? কিঙ্কর ভেবে বলল, কার্ডটি তো দেখছি ব্যানার্জি কনস্ট্রাকশনের, মানে প্রিয়নাথ বাবুর কোম্পানির কার্ড। সেটা বৃদ্ধ লোকটির পকেটে এলো কি করে? লোকটি তাহলে কে? উনি প্রিয়নাথ বাবুকে কিভাবে চিনলেন? রাহুল বলল, আমি কিন্তু বুঝতে পেরেছি লোকটি কে হতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য হাসনাবাদে প্রিয়নাথ বাবুর দেওয়া এই বিপুল মহাপাত্রের ঠিকানায় সন্ধান করা দরকার। কৌশিকবাবু যদি একটা ব্যবস্থা করেন। কৌশিকবাবু টেলিফোনের সাথে সাথে হাসনাবাদ থানার ঠিকানাটি জানিয়ে দেন খবরাখবর নেওয়ার জন্য। তারপর বলেন, আজ দুপুরের নদী চরের ঘটনার পর গোলপাতার জঙ্গল থেকে বেরিয়ে আমরা পূজা বর্ণিত ওই ভাঙা বাড়িটিতেও সন্ধান করি, যেখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। সেখানেও ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ ও অন্যান্য আবর্জনার মধ্যেই এই কার্ড নজরে আসে। এস মহাপাত্র। কার্ডটি তখনই পেয়েছিলাম সেখানেও। এছাড়া একটি লেডিস রিস্ট ওয়াচও ভাঙা অবস্থায় পাওয়া গেছে সেখানে, যেটা পূজা দেবীর হলেও হতে পারে। কণিকা দেবী বললেন, কিন্তু তাতে গন্ধ রহস্যের সমাধান তো হচ্ছে না কৌশিকবাবু। কিঙ্করের কিছু মনে পড়ল কি? কিঙ্কর রহস্যময় একটা স্মাইল দিয়ে বলল, বুঝতে পেরেছি উৎসটা কে। সত্যি নিখুঁত ছদ্মবেশী শুভাকাঙ্ক্ষী। টাকি অভিযান সত্যিই জমে উঠেছে। ইউনাইটেড ক্লাব, দুর্গাপুর। সন্ধ্যা 7:30। ক্লাবের লনে একটি টেবিলে অপেক্ষা করছিলেন কমলনাথ ব্যানার্জি, কলকাতার প্রিয়নাথ ব্যানার্জির ভাই। একটু অসহিষ্ণু দেখাচ্ছিল ওনাকে। বারবার ঘড়ি দেখছিলেন, থেকে থেকে সিগারেট টানছিলেন। সামনে রাখা পান পাত্রটিতে খুব একটা আগ্রহ ছিল না ওনার। ওনাকে দেখে বোঝাই যাচ্ছিল যে যার অপেক্ষায় উনি বসে আছেন তিনি দেরি করছিলেন। একজন বেয়ারাকে ডেকে তাকে কিছু জিজ্ঞাসা করেন কমলনাথ বাবু। কথা বলে বেয়ারাটি চলে গেলে কমলনাথ বাবুর মোবাইলে কাউকে ফোন করতে উদ্যোগী হন। আর ঠিক তখন দেখতে পান যে যাদব বক্সি ফোনে কথা বলতে বলতে ওনার টেবিলের দিকেই এগিয়ে আসছেন। কমলনাথ বাবু পান পাত্রে হালকা চুমুক দিয়ে যাদব বাবুকে বলেন, আপনি এতটা নিচে নামতে পারলেন? টাকা দিয়েছেন বলে বাড়ির মেয়েদের অপহরণ করাচ্ছেন? একটু ধৈর্য ধরতে পারলেন না? কমলনাথের কথায় চাপা গলায় যাদব বাবু বললেন, ন্যাকা সাজছেন কমলনাথ। কাজ হাসিল করতে এসব তো কিছুই না, অনেক কিছুই করা যেত। টাকাগুলো হাতে নেওয়ার সময় তো বলেছিলেন দাদা রাজি হবে। ওই অমরকেও আমার বুদ্ধিতেই সরালেন, তাও অনেক দেরিতে। কমলনাথ চাপা গলায় বললেন, তাই বলে বাড়ির মেয়েকে অপহরণ করতে হবে? যাদব বাবুও চাপা হিংস্র গলায় বললেন, চোরের ওপর বাজপাড়ি করে এখন সাধু সাজা হচ্ছে? আমার পেছনে পুলিশ লাগিয়েছেন আপনি, আমিও ছাড়ব না। যদি আমার কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করেন, আপনাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। কমলনাথ কেমন ঘাবড়ে গিয়ে বললেন, কি বলছেন আপনি? আমি কোনো পুলিশ টুলিশ লাগাইনি। আমাকে দাদা জানিয়েছেন কলকাতা থেকে যে পূজা মিসিং। টাকি থেকে শেষ ফোন আসে তার, তাই কথাগুলো বলছি।
কমলনাথের কথায় যাদব বক্সী চুপ করে যান। তারপর চাপা গলায় বলেন, তাহলে কারা সরালো পূজাকে? আমার লোকেদের ফোনেও পাচ্ছি না। সমানে বলছেন নেটওয়ার্কের বাইরে। এদিকে আজ কলকাতার লালবাজারের বিকাশবাবু হাজির হয়েছিলেন চিন্ময়বাবুর সাথে। কলকাতায় বিদ্যুৎবাবুকেও সমর সন্ধ্যা থেকে ফোনে পাচ্ছে না। লক্ষণগুলো ভালো লাগছে না আমার কমলবাবু। আপনি কি সত্যিই কিছু জানেন না, নাকি খেলছেন আমার সাথে? কমলনাথ বাবু বললেন, আমি এসবের কিছুই জানি না। পূজা মিসিং খবরটা পেয়ে আমার মনে হয়েছিল যে ওকে আপনি অপহরণ করেও ছিলেন তাই। কিন্তু তারপর তো বলছেন পূজা আপনাদের কাছেও নেই। যাদববাবু বললেন, না, নেই পূজা। আমরা যেখানে রেখেছিলাম সেখান থেকে 3 ঘন্টার মধ্যে 2-3 জন লোক পূজাকে উদ্ধার করে নিয়ে যায়। ভোর রাত্রে অতর্কিত আক্রমণের জন্য আমার লোকগুলি প্রস্তুত ছিল না একেবারেই। কমলনাথ বললেন, তার মানে পুলিশের লোকেরাই কি উদ্ধার করেছে পূজাকে? পূজার ফোনটা পেয়েই তারাও অ্যাকশন নিয়েছে? দাদা নিশ্চয়ই তাদের খবরটা দিয়েছিল। যাদববাবু বলেন, আপনার সাথে প্রিয়নাথ বাবুর কথা হয়েছে বললেন, সেটা কবে? কমলনাথ বাবু বললেন, সে তো কাল রাত্রেই। তখন অবধি তো পূজাকে পাওয়া যায়নি। সে রকমই তো বলল দাদা। যাদববাবু বললেন, পূজাকে আমাদের কাস্টাডিতে এনে রাখা হয়েছিল গত পরশু রাত 12টায়। ওখান থেকে ভোর 4টে নাগাদ 2-3 জন লোক পূজাকে সরিয়ে ফেলে। তার মানে এই লোকগুলো পুলিশের না। পুলিশের লোক হলে তো প্রিয়নাথবাবু খবরটা পেতেন। কমলনাথবাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন, বললেন, তার মানে পূজাকে অন্য কোনো দল অপহরণ করেছে। কিন্তু এরা কারা? পূজার কোনো বিপদ হলে আমাদের সবার হাতে হাত করা পড়বে যাদববাবু। কিন্তু কে হতে পারে লোকগুলি যারা আপনার ওপর বাটপাড়ি করতে পারে? চিন্তিত যাদববাবু বললেন, সেটাই তো ভাবাচ্ছে। টাকিতে শ্যামলকে একবার যোগাযোগ করব। আমার লোকদের কোনোভাবেই তো যোগাযোগ করতে পারছি না। কমলবাবু বললেন, কে এই শ্যামলবাবু? যাদববাবু বললেন, আপনি চিনবেন না। উনি আমার অন্য এক ব্যবসায়ী পার্টনার। পূজাকে তো ওনার লোকজন দিয়েই অপহরণ করেছিলাম পরশু। তারপর ওনার সাথে কথা হয়নি আপনার? কমলনাথের কথায় যাদববাবু বলেন, গতকাল সকালে খবরটা তো উনিই দেন যে পূজা আমাদের ডেরায় নেই। এখন তো শুনছি আজ দুপুরে আমাদের 2 লোক ধরাও পড়েছে, কিছু মালপত্র সমেত। গাধাগুলোকে বলেছিলাম রাত্রে পাঠাতে কনসাইনমেন্ট। একটা ট্যুরিস্ট পার্টির নজরে পড়ে যায় লোকগুলি। শুনলাম একটা লোক পালাতে পেরেছিল সেখান থেকে, কিন্তু তারও কোনো খবর নেই। নৌকা ফেলে লোকটা বেমালুম হাওয়া। কমলনাথ বাবু বললেন, কি এমন জিনিস যাদববাবু যে পুলিশ কবজা করলো? শ্যামলবাবুর সাথে কিসের ব্যবসা আপনার? আপনার কথাবার্তা তো ভালো লাগছে না আমার। পানপাত্রে রাখা বাকি মদটুকু একেবারে গলায় ঢেলে যাদববাবু হিংস্রভাবে চাপা গলায় বললেন, আপনার অত জানবার দরকার নেই কমলনাথ বাবু। 10 লাখ টাকা নিয়েছেন, আপনার কাজটা ঠিকঠাক করুন। আমার কাজের ফিরিস্তি আমি দিতে পারবো না আপনাকে। টাকা লাগলে বলবেন, পেয়ে যাবেন। তবে এ মাসের মধ্যে ব্যবস্থা না হলে সব টাকা ফেরত দেবেন আমায়। টাকাটা না পেলে সেটা কিভাবে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। কমলনাথ বাবু কেমন যেন ঘাবড়ে গিয়ে কিছু বলতে নিয়েছিলেন, কিন্তু হঠাৎই টেবিলে 2বার চাপড় মেরে যাদব বক্সী উঠে পড়েন উত্তেজিতভাবে। তর্জনী তুলে কমলনাথ বাবুকে দেখাতে দেখাতে বলেন, এই মাসের মধ্যে, মনে রাখবেন, এই মাসের মধ্যে। নিমেষের মধ্যে দ্রুত পায়ে যাদববাবু লন পেরিয়ে বেরিয়ে যান ক্লাব থেকে। কমলনাথ বাবু যাদববাবুর অদ্ভুত আচরণে কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়ে খানিকক্ষণ চুপ করে মাথা চেপে বসে থাকেন।
কাঁপা হাতে একটা সিগারেট ধরিয়ে বেয়ারাকে ডেকে একটা ড্রিঙ্কসের অর্ডার করেন। ভেতরে ভেতরে খুবই অসহায় বোধ করছিলেন কমলনাথ। টাকার প্রয়োজনে উনি যে একটি ভুল লোকের পাল্লায় পড়েছেন সেটি বুঝতে পেরে ভেতরে ভেতরে নিজের ওপরে রাগ হচ্ছিল তার মনোভাবটি অদূরে বসে থাকা বিকাশ সিং বেশি বিকাশবাবুর বুঝতে অসুবিধা হয় না। আয়ার বেশি চিন্ময়বাবু ব্যাপারটি লক্ষ্য করে। বিকাশবাবুর সাথে নীরবে দৃষ্টি বিনিময় করেন। ইতিমধ্যে ক্লাবের পার্কিং লট থেকে একটি চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। সেই বাঘ বেতন্ডার মধ্যে যার গলার আওয়াজটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছিল সেটা যাদববাবুর। কমলনাথের নাম করে অকথ্য ভাষায় গালাগাল করছিলেন যাদববাবু। ক্লাবের বাইরে পা রাখতেই তাকে পুলিশ ইন্সপেক্টর গ্রেপ্তার করে। পুলিশি এই আকস্মিক অ্যাকশনে যাদববাবুর বদ্ধমূল ধারণা হয় যে কমলনাথই পুলিশে খবর দিয়ে ওনাকে এখানে ডেকেছেন এবং তাকে ধরিয়ে দিয়েছেন। কমলনাথ বাবু একই বিভ্রান্ত ছিলেন। যাদববাবুর চেঁচামেচিতে ভীষণভাবেই ঘাবড়ে যান। বিকাশবাবু ও চিন্ময়বাবু দুজনেই ব্যাপারটা বুঝতে পেরে ধীর কদমে কমলনাথ বাবুর কাছে এসে দাঁড়ান। তাদের দেখে কমলনাথ বাবু কিছু বলতে নিয়েছিলেন। তাকে থামিয়ে দিয়ে বিকাশবাবু বলেন, চিন্তা করবেন না, আমি বিকাশ সাহু, লালবাজার, কলকাতা। আমার সাথে উনি চিন্ময়বাবু, এখানকার পুলিশ সুপার। আমরা সবটাই শুনেছি। আমাদেরই নির্দেশে ওনাকে এখন গ্রেপ্তার করা হলো। বিস্তারিত বলবো আপনাকে, একবার আমাদের সাথে চলুন, অনেক কিছু জানবার আছে। দুর্গাপুরে বিকাশবাবু ও চিন্ময়বাবুরা যাদববাবুর সাথে সমরবাবুকেও সেই সন্ধ্যাতেই গ্রেপ্তার করেন। কলকাতায় পাওয়া ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। কমলনাথ বাবু প্রপার্টি ডেভেলপমেন্ট বাবদ যাদববাবুর কাছ থেকে 10 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন ঠিকই, কিন্তু উনি যে কোনোভাবেই যাদবের দুষ্কর্মে জড়িত নন সেটা বুঝতে বিকাশবাবুদের অসুবিধা হয় না। কলকাতার প্রিয়নাথ বাবুর সাথে কলকাতা পুলিশের সৌরভবাবু বিদ্যুৎবাবুকেও জিজ্ঞাসাবাদ করবার জন্য থানায় নিয়ে আসেন। প্রথম দিকটা অস্বীকার করলেও টেলিফোনের কল রেকর্ডের কথা বলতেই তিনিও ধীরে ধীরে তার সাথে সমরবাবুর যোগাযোগের কথা স্বীকার করতে বাধ্য হন। পূজা যে টাকিতে যাচ্ছেন বন্ধুবান্ধব সমেত সেই খবরটি তিনিই জানান সমরবাবুকে। তবে অপহরণ সংক্রান্তীয় কোনো তথ্যই ওনার কাছে ছিল না। সুতরাং পূজার টাকিতে যাওয়ার খবরটি পেয়েই যে যাদববাবু তার পরবর্তী পরিকল্পনা করেন সে ব্যাপারে নিশ্চিত হন বিকাশবাবু। কিন্তু টাকিতে ওনার অপহরণ কর্মসূচি শুরু হবার আগেই শ্যামল বক্সির মাধ্যমে খবর পান যে পূজাকে অন্য কেউ ভুলাইয়া থেকে অপহরণ করেছে। ফলে তাদের পরিকল্পনাটি ভেস্তে যাচ্ছে বলে যখন অন্য রাস্তার কথা ভাবছিলেন ঠিক তখনই শ্যামলবাবুর লোকজন পূজাকে দেখতে পায় সামন্তবাবুর বাড়িতে। সেদিন রাত্রেই পূজাকে তারা জলপথে নিয়ে আসে গোলপাতার জঙ্গল হয়ে নদীর চরে লাগোয়া ভাঙা বাড়িতে। কিন্তু সেখান থেকেও পূজাকে 3-4 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলে অন্য কেউ। বিকাশবাবু ও চিন্ময়বাবুর কড়া জেরার মুখে পড়ে যাদব বক্সি তথ্যগুলি আর গোপন রাখতে পারেন না। পুলিশি জেরার চাপে পেঁয়াজের খোসার মতো একে একে বেরিয়ে পড়ে অপকীর্তিকলাপের বিবরণ। টাকিতে মাটির নিচে অনেক দিন থেকেই অবৈধ কাজ কারবার চালাতেন সমর সরকার। আগের মালিক স্বর্গত সুবীর সরকারের ভাই। ওনার অসুস্থতার সুযোগ নিয়ে টাকির শ্যামল বক্সির সাথে যাদব বক্সি ও সমর সরকার নকল নোট, নকল পরিচয়পত্র ইত্যাদি অপকর্মগুলি বেশ নিশ্চিন্তেই চালাতেন। কিন্তু সুবীরবাবু হঠাৎ করেই প্রিয়নাথ বাবুকে রিসর্টে বিক্রি করে দেওয়ায়
কারবারটি বন্ধ করতে বাধ্য হয় শ্যামল বক্সিরা। এরপর ভুল ভুলাইয়ার হাত ধরে প্রিয়নাথ বাবুর রিসর্টটি অঞ্চলের নামকরা টুরিস্ট বিনোদন স্পট হিসেবে উঠে আসে। ফলে শ্যামল বক্সির কারবারটি বন্ধ রাখতে হয়। ইতিমধ্যে যাদব বক্সির সাথে আলাপ হয় কমলনাথের দুর্গাপুরে। প্রপার্টিতে প্রিয়নাথ বাবুর নামটি দেখে মনে মনে ছক কষা শুরু করেন যাদব বক্সি। টাকার টোপ দিয়ে কমলনাথকে নিজের দলে টানবার প্রয়াস করেন। সাথে রিসর্টে গন্ডগোল পাকিয়ে ট্যুরিস্টের আনাগোনা যাতে একেবারেই না হয় তার জন্য তৈরি করে ফেলেন মাস্টার প্ল্যানটি। উদ্দেশ্য ছিল যে পূজাকে অপহরণ করে ওই রিসর্ট সম্বন্ধে নেগেটিভ প্রচার করিয়ে সেখানে রাত্রি নিবাস মোটামুটি বন্ধ করা, যাতে নতুন করে আবার পাতালপুরি কারবারটি চালু করা যায়। সাথে প্রিয়নাথ বাবুকে বাধ্য করানো যায় যাতে দুর্গাপুর প্রজেক্টে উনি সম্মতি দেন। পরিকল্পনা অনুযায়ী কাজগুলি শুরু করবার আগেই পূজাকে খুঁজে পাওয়া যায় না। যাও বা পরে সন্ধান পেয়ে তাকে অপহরণ করা হয়, কিন্তু সেখান থেকে কেউ বা কারা পূজাকে সরিয়ে ফেলে। যাবতীয় পুলিশি প্রসিডিওর সম্পূর্ণ করে যাদববাবু ও সমরবাবুকে চিন্ময়বাবুর কাস্টাডিতে রেখে বিকাশবাবু সেই দিনই রাত্রে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। যাবার সময় চিন্ময়বাবুকে ধন্যবাদ জানান বিকাশবাবু তার সহযোগিতার জন্য। চিন্ময়বাবু রওনা হওয়ার ঠিক আগের মুহূর্তে বিকাশবাবুকে জিজ্ঞাসা করেন, কিন্তু এই কেসে সেই অদৃশ্য অপহরণকারীটিকে চিহ্নিত করা গেল কি? যা শুনলাম, প্রথমবার পূজাকে তো আড়াল করেছিলেন সামন্তবাবু, দ্বিতীয়বার যাদব বক্সি ও শ্যামল বক্সির লোকজন, কিন্তু তৃতীয়বার সেই অপহরণকারীটি কে বিকাশবাবু? বিকাশবাবু বললেন, এই রহস্যটি ভেদ করবেন রাহুলবাবু। মনে হয় কাল সকালেই টাকিতে জবনিকা পতন করবেন উনি। তবে তার আগে প্রিয়নাথ বাবুকে নিয়ে আমাকে ওখানে পৌঁছতে হবে সকাল সকাল। নমস্কার বিনিময় করে বিকাশবাবু রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। হাসনাবাদে সেই দিনই সন্ধ্যায় উপস্থিত হন হাসনাবাদ পুলিশ সুপারের সাথে রাহুল বিপুল মহাপাত্রের বাড়িতে। বেঙ্গালুরু ডিটেকটিভ ডিপার্টমেন্টের শঙ্কর মহাপাত্র সেখানে তাদেরকে অভ্যর্থনা জানান। তাহলে আবার আমাদের দেখা হলো রাহুলবাবু, এবারে একেবারে পশ্চিম বাংলায়। রাহুল শঙ্কর মহাপাত্রের কথায় হেসে বলল, ঠিকই বলেছেন, আমাদের দুবারই খুবই অপরিকল্পিতভাবে সাক্ষাৎ হচ্ছে শঙ্করবাবু, কোনো না কোনো কেসের ব্যাপারে। তা যদি আমার খুব ভুল না হয়ে থাকে, তবে পূজাকে নিশ্চয়ই আপনি বা আপনার লোকেরা ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করেন কি? ঠিক বলছি? শঙ্করবাবু বললেন, হ্যাঁ, একেবারেই ঠিক বলেছেন রাহুলবাবু। রাহুল হেসে বলে, আর এটাও নিশ্চয়ই ঠিক বলছি যে আপনার বন্ধুবর শ্রী অমরনাথ ব্যানার্জিও এখানেই আছেন, কারণ তার ব্যবহৃত আতরের গন্ধটি আমি এখানেও পাচ্ছি। রাহুলের কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রায় বাড়ির ভিতর থেকে বিপুলবাবু সস্ত্রীক বেরিয়ে এলেন। তাদের পিছনে অমিয়নাথ বাবু ও পূজা। পূজার হাতে কফির ট্রে। এই আতরের অভ্যেসটা আমার হয়েছিল মুম্বাই থাকার সময়, আর সেখানেই শঙ্করের সাথে আমার আলাপ হয়। তা প্রায় 7-8 বছর হয়ে গেল। ওর মুখে আপনার নামটা আমি শুনেছিলাম ওই সম্রাজ্ঞীর উধাও হয়ে যাওয়ার কেসে। অমিয়নাথ বাবুর কথায় রাহুল বলে, সবই তো বুঝলাম অমিয়নাথ বাবু, বৃদ্ধ সেজে নিজেকে আড়ালে রেখে আপনার আতরের গন্ধটিকে আপনি লুকাতে পারেননি, আর সে চেষ্টাও অন্তত আপনি আমাদের সাথে করেননি, বরং ওই ছোট্ট চিরকুট আর ছড়িয়ে রাখা ভিজিটিং কার্ড দিয়ে আমাদের আপনার অস্তিত্বের ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক যেমনটি নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন আপনার বন্ধুবর শঙ্করবাবু। প্রথমে শূন্যে গুলি চালিয়ে ও পরে নিজের কার্ড ফেলে রেখে ওই দিন নদীর চরে।
পূজার আনা কফি পেয়ালা হাতে নিয়ে রাহুল বলে, কিন্তু পূজা, এ জাতীয় হারিয়ে যাওয়া, পরে রাত বিরেতে প্রিয়নাথ বাবুকে ফোন করা, এসব ঘটনা বা দুর্ঘটনার কারণটা তো পরিষ্কার হলো না। বাবাকে এতটা বিব্রত করা বোধহয় ঠিক করেননি আপনি পূজা দেবী। অমিয়নাথ বাবু বললেন, আসলে ব্যাপারটা এরকম একটা পর্যায়ে পৌঁছে যাবে সেটা আমার ধারণা ছিল না। সামন্তবাবু নিশ্চয়ই কিছুটা হলেও আপনাদের জানিয়েছে। স্বরূপ ঘোষ পূজার বিশেষ বন্ধু, সম্পর্কে আমার পিসিমার ছেলে, আর স্বরূপের বাবা মানে আমার পিসেমশাই সম্পর্কে আমাদের সামন্তবাবুর মাস্তুতো ভাই। রাহুল বলল, কিন্তু আমি তো শুনেছিলাম আপনি মাত্র 2 বছর বয়সে নিজের মা বাবার মৃত্যুর পর মাসির কাছে মানুষ। আপনার পিসিমার সাথে যোগাযোগ ছিল? অমিয়নাথ বললেন, পিতৃকুলে উনিই একমাত্র ছিলেন যিনি আমার খোঁজ খবর রাখতেন। আমার স্কুল গণ্ডি পার হওয়ার সময় হঠাৎই শুনলাম কান্তা পিসি বাড়ি ছেড়ে চলে গেছেন। তখন যতটুকু আমায় বোঝানো হয়েছিল যে পিসি ওনার ভালোবাসার জন্য অন্য জাতের একজন লোকের সাথে পালিয়ে গেছেন। পিসিমশাইয়ের জাতের দোহাই দিয়ে আমার ঠাকুরদা ওনাকে জামাই হিসাবে মেনে নেননি, এমনকি পিসির সাথেও কোনো সম্পর্ক রাখেননি। প্রিয়নাথ বাবুর অ্যাটিটিউডটাও অনেকটাও আমার ঠাকুরদার মতন। জাতের বহরটা ওনারও বড্ডই বেশি। পিসির মুখেই স্বরূপ আর পূজার ব্যাপারটা জানতে পারি, আর পূজার মতি গতিটাও কেমন যেন পিসিমার মতন একগুঁয়ে মনে হয়। তাই স্বরূপ আর পূজার সম্পর্কটার ব্যাপারে নিশ্চিত হয়েই সামন্তবাবুর সাথে আমরা পরিকল্পনাটা করি। এবার শঙ্করবাবু বলেন, আমি যে এই চত্বরেই আছি সেটা জানতে পেরে অমিও আমাকে তাদের পরিকল্পনাটির আভাস দিয়ে রেখেছিল। পূজাদের রিসর্টে পৌঁছাবার পরের দিনই আমাকে অমিও দ্বিতীয়বার ফোন করে ও জানায় যে পূজাকে কেউ বা কারা অপহরণ করবার পরিকল্পনা করছে। অফিসে ওই ব্যাপারে কাউকে এসব বিষয়ে ভাষা কথাবার্তাও বলতে শোনে অমিও টেলিফোনে, যদিও লোকটি কার সাথে কথা বলছিল সেটা বুঝতে পারেনি। খবরটি পেয়ে সামন্তবাবুর বাড়িতে ওনার অজান্তেই আমি সশস্ত্র রক্ষীর ব্যবস্থা করি। আমাকে সাহায্য করে এ ব্যাপারে টাকি থানা। রাহুল বলে, অফিসের লোকটি বিদ্যুৎবাবু এবং অপর প্রান্তের লোকটি বক্সি অ্যাসোসিয়েটসের সমর সরকার। এই দুজন এবং যাদব বক্সি অ্যাসোসিয়েটসের মালিক আপাতত পুলিশ কাস্টাডিতে। বিকাশবাবু ও চিন্ময়বাবুর হাতে এরা ধরা পড়েছে দুর্গাপুরে। শঙ্করবাবু বললেন, তার মানে এরাই সামন্তবাবুর বাড়ি থেকে পূজাকে অপহরণ করে ওই ভাঙা বাড়িতে এনে রেখেছিল। অমিয়নাথ বলেন, আর এদের এই কাণ্ডের জন্যই আমাদের পরিকল্পনাটিও বাস্তবায়িত হয় না। এই অপহরণের পরদিনই স্বরূপকে এখানে ডেকে আনবার পরিকল্পনা ছিল। এখান থেকেই দাদাকে মানে প্রিয়নাথ বাবুকে ব্যাপারটা জানাবার কথাও ছিল। আমি ওনার হাবে ভাবে বুঝতে পারছিলাম যে উনিও স্বরূপের উপস্থিতিটা ওখানে জানতে পেরে কিছুটা হলেও ব্যাপারটি অনুমান করতে পেরেছিলেন। মাঝখানে পূজার ফোনটা আসতে সব হিসাব ওনারও উল্টে পাল্টে যায়। আমাকেও তাই তড়িঘড়ি এখানে চলে আসতে হয়। রাহুল বলল, শঙ্করবাবুর কাছে এই চত্বরে কী রিপোর্ট আছে ঠিক জানি না, তবে প্রিয়নাথ বাবুর রিসর্টের নিচে ভুলাইয়ার ঠিক গা ঘেঁষে মাটির নিচে নকল নোট ছাপাবার কারখানার হদিশ পেয়েছি। আমিও তো ঠিক এদের খোঁজেই এখানে গত 10 দিন যাবৎ তল্লাশি চালাচ্ছি। এদের মূল চক্রটি বসে আছেন সিঙ্গাপুরে। আমাদের খাতায় TN ব্যান্ডো বলে ওনার নামটি বহুদিন নথিভুক্ত। ইদানিং ওনার কয়েকটি মাথা ও সুরকে বেঙ্গালুরুতে কাস্টাডিতে রাখা হয়েছে। এদের কথাবার্তায় মনে হচ্ছে ওই TN ব্যান্ডো সম্ভবত বর্তমানে বাংলাদেশ বা নেপাল বা পশ্চিম বাংলায় কোথাও না কোথাও তার নেটওয়ার্ক বাড়াবার চেষ্টা চালাচ্ছে। কারেন্সি নোট, আধার কার্ড ইত্যাদি নকল করা থেকে ড্রাগ, অ্যান্টিক মূর্তি পাচার হেন কোনো দুষ্কর্ম নেই যাতে এরা হাত পাকায়নি।
তাই কারখানাটিতে নিশ্চয়ই কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। দারুণ একটা খবর দিলেন রাহুলবাবু। শঙ্করবাবু রাহুলের কাছে খবরটি পেয়ে যে যথেষ্টই উচ্ছ্বসিত সেটা বুঝতে অসুবিধা হয় না ওনার কথায়। রাহুল বলল, তাহলে আমার মনে হচ্ছে ওই পাতালপুরীতে আজই ভালো করে তল্লাশি করবার দরকার আছে, নইলে হয়তো কোনো ক্লু থেকে থাকলে সেটা ওরা সরিয়ে ফেলবে। মনে হচ্ছে আমাদের উপস্থিতিটাও ওরা ভালোভাবেই বুঝে গেছে। তাই কিংপিং শ্যামল বক্সির উপর তো বটেই, নদীর চর বরাবর নজরদারি বাড়াবার ব্যবস্থা করতে হবে এখনই। কফির পেয়ালাটি এক চুমুকে শেষ করে কৌশিকবাবু বললেন, আমাকে তাহলে এখনই বেরোতে হবে। উৎপলকে নিয়ে নৈশ অভিযানে তোড়জোড়টা করে ফেলি। রাহুল বলল, তাই করুন। আর তার সাথে পূজাকে বলবো আপনি প্রিয়নাথ বাবুকে এখনই একবার ফোন করে নিন। উনি মুখে যাই বলুন ভুলে যাবেন না, উনিও কিন্তু আপনার মুখ চেয়েই বেঁচে আছেন। সেদিন নৈশ অভিযানের আগে রিসর্টে কথা হচ্ছিল রাহুল আর কিঙ্করের সাথে রুবি দেবী ও অন্যান্যদের। বিপুল মহাপাত্র অর্থাৎ শঙ্করবাবুর কাজিনের বাড়ি থেকে সবাই চলে আসেন রিসর্টে। সামন্তবাবুও সস্ত্রীক উপস্থিত ছিলেন সেখানে, কারণ ঘটনাটা শুরু হয়েছিল তাদের হাত ধরেই। ইতিমধ্যে পূজা ও প্রিয়নাথ বাবুকে সমস্ত কথা জানিয়ে দেন। টেলিফোনে আধ ঘন্টা ব্যাপী মান অভিমানের পালা শেষে প্রিয়নাথ বাবু তাকে জানান যে আগামীকাল সকালে বিকাশবাবুর সাথে উনি রিসর্টে আসবেন, স্বরূপকেও উনি সঙ্গে করে নিয়ে আসবেন। স্বরূপের মা ও বাবাকে ওই রিসর্টেই আসতে অনুরোধ করেন প্রিয়নাথ বাবু। বৃদ্ধ বয়সে একমাত্র কন্যার সাথে কোনো রকম বিবাদে জড়িয়ে থাকার আর কোনো ইচ্ছাই ছিল না ওনার। 5 দিন ব্যাপী এই দুশ্চিন্তায় উৎকণ্ঠায় প্রিয়নাথবাবু নিজের জাতির ভরণ থেকে সন্তানের সুখ শান্তি গুরুত্ব যে অনেক বেশি সেটি মনে প্রাণে অনুভব করেন। কণিকা দেবী পূজাকে বলেন, সেদিন খাওয়া দাওয়ার পর তুমি সামন্তবাবুর বাড়ির সামনে যখন পায়চারি করছিলে তখন ঠিক কী হয়েছিল? তোমাকে অত নিঃশব্দে লোকগুলি কবজা করলো কি করে? পূজা বলেন, স্বরূপকে ফোন করতে নিয়েছিলাম, ফোনটা পাশেই ছিল, বার করতে নিয়েছি, ঠিক কি হলো বলতে পারবো না। মনে হলো নাকের কাছে কেউ মিষ্টি গন্ধযুক্ত একটা কাপড় চেপে ধরেছে। কিছু করবার বা বুঝবার আগেই কেমন যেন ঝিমিয়ে পড়েছিলাম, যদিও অজ্ঞান হয়নি পুরোপুরি। সেই অবস্থায় আমাকে এনে সম্ভবত একটা খড় বোঝাই নৌকার মধ্যে আনা হয়, আর তারপর নদীর ঠান্ডা হাওয়ায় কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। কণিকা দেবী বললেন, তারপর কি হলো? তোমার মোবাইলের সিম কার্ড, ব্যাগের জিনিসপত্র তো শুনলাম নদীর চড়ায় পাওয়া গিয়েছিল। পূজা বললেন, সেটা পরে শুনলাম আমিও, কিন্তু কেন সেটা হয়েছে বলতে পারবো না। সেদিন যখন ঘুমের ঘোর কাটলো তখন দেখলাম আমার হাত পা বাঁধা, মুখটাও টেপ দিয়ে বন্ধ করা, একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে আমায় বন্দি করা হয়েছে। বাইরে ইচ্ছামতি নদী দিয়ে চলে যাওয়া স্টিমবোটের আওয়াজ আসছিল। জরাজীর্ণ ভাঙা দরজা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছিল। গোলপাতার জঙ্গলটাই মনে হলো। রুবি দেবী জিজ্ঞাসা করেন, কিন্তু তুমি ওই অবস্থায় প্রিয়নাথ বাবুকে ফোন করলে কি করে? তোমার তো হাত পা মুখ সবই বাঁধা ছিল। পূজা বললেন, তখন বাইরে 3 জনের চাপা গলায় কথাবার্তার আওয়াজ পাচ্ছিলাম। হঠাৎই দেখলাম অন্য একটি জানলার পাশে একজন দীর্ঘকায় ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে আমাকে চুপ করে থাকতে ইশারা করছেন। ভয় পেয়ে গিয়েছিলাম। লোকটি নিঃশব্দে আমার সামনে এসে ধীরে ধীরে হাত পায়ের বাঁধনগুলি খুলে দিলেন। মুখের টেপটি আমি নিজেই খুলে ফেললাম। চাপা গলায় উনি আমায় নিজের পরিচয় দেন, সাথে ওনার কার্ড দেখান। তখনই জানতে পারি উনি শঙ্করবাবু। উনি সমানেই আমাকে চুপচাপ থাকার সংকেত দিচ্ছিলেন। হঠাৎই বাইরে একটা ধস্তাধস্তির শব্দ কানে আসে। পিছন ফিরে দেখি পাহারারত 3 জনকে আক্রমণ করেছে আরও 3টি লোক। ঘরের ভিতরে শঙ্করবাবুও ততক্ষণে বাইরে গিয়ে সেই মারামারিতে যোগ দেন। হঠাৎই চোখে পড়ে সেই ধস্তাধস্তির মাঝেই কারো একটা মোবাইল মাটিতে পড়ে গেছে।
কোনো ক্রমে বাবার নম্বরটায় ফোন মেলাতে পারি। খুবই বাজে নেটওয়ার্ক ছিল, কথা কেটে কেটে যাচ্ছিল। 2-4টে কথা বলতে না বলতেই একজন ফোনটা আমার হাত থেকে কেড়ে নেয়। ততক্ষণে পাহারারত 2টি লোকই রণে ভঙ্গ দিয়ে পালিয়েছে। তৃতীয় লোকটি আমার কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে গোলপাতার জঙ্গলে দৌড়ে পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে নিয়ে যান বিপুলবাবুর বাড়িতে। বিপাশা পূজাকে জিজ্ঞাসা করে, তুমি তো বিপুলবাবুর বাড়ি থেকেই আবার প্রিয়নাথ বাবুকে জানাতে পারতে। পুরো ব্যাপারটা জানতে পারলে উনি এতটা টেনশন করতেন না। এবার শঙ্কর মহাপাত্র বললেন, কাল ভোররাত্রে বাড়ি ফিরে পূজা বেশ অসুস্থ হয়ে পড়েন। ক্লোরোফর্মের জন্যই হোক কিংবা মানসিক উত্তেজনার জন্যই হোক, দুপুর অবধি আচ্ছন্ন অবস্থায় ছিলেন উনি। ইতিমধ্যে টাকি থানার মাধ্যমে খবর পাই যে বিকাশবাবুর কাছে ব্যাপারটা রেফার হয়ে গেছে কলকাতায়, এবং গতকালই প্রিয়নাথ বাবুর ফোন পেয়ে ওনার টিম আজই এসে পৌঁছবেন টাকিতে। তাই প্রিয়নাথ বাবুকে খবরটা আজকেই দেব ঠিক করেছিলাম। তার আগেই তো খবর পেলাম সকাল থেকে রাহুল বাবু আর কিঙ্কর কাজে লেগে পড়েছেন। আমরা লোকজনের কাছে খবর পাই যে কিছু সন্দেহজনক মুভমেন্ট নদীর চরে লক্ষিত হচ্ছে। স্পটে পৌঁছে বুঝলাম কৌশিকবাবু ও কিঙ্কর অলরেডি ইন অ্যাকশন। আর তার পরেরটা তো আপনারা জানেন। ইতিমধ্যে রিসর্টে পৌঁছে যান উৎপলবাবু ও কৌশিকবাবু। সাদা পোশাকে তাদের সঙ্গে 12 জন সশস্ত্র পুলিশও আসেন, যারা লনের চারধারে ছড়িয়ে ছিটিয়ে নজরদারি শুরু করেন। শঙ্কর মহাপাত্র বললেন, তাহলে রাহুল বাবু, পাতালপুরী সন্ধানে আজ আপনারাই আমাদের কাণ্ডারি। শুড উই প্রসিড স্যার? রাহুল হেসে বললেন, ইয়েস উই শুড। তবে তার আগে অমরনাথ বাবুকে আমার কিছু বলবার আছে। স্বরূপ এবং পূজার প্রেম ঘটিত ব্যাপারে আপনার প্রিয়নাথ বাবুকে অন্ধকারে রেখে সামিল হওয়ার বিষয়ে আমি মন্তব্য করব না, সেটা প্রিয়নাথ বাবু বুঝবেন। তবে কেন জানি না মনে হচ্ছে যে আপনার নিজে থেকে এগিয়ে এসে আমাদের অনুসন্ধানের অঙ্গ হয়ে ওঠার পেছনে অন্য কোনো কারণও আছে। কারণটি জানতে পারি? যদি অবশ্য আপনার বলতে আপত্তি না থাকে। অমরনাথ বাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি হয়তো গতকাল সন্ধ্যাতেই দাদাকে সবটাই জানাতাম, তবে ঠিক কি বলবো সেটা বুঝতে পারিনি। শঙ্করও তখন বলেছিল পূজা সুস্থ হলে ওকে দিয়েই ব্যাপারটা জানানো ভালো, যেটা ও আজ নিজেই জানালো। দাদা এ ব্যাপারে আমায় কি বলবেন আমিও জানি না ঠিক। ব্যাপারটা ওনার উপরেই, যা সিদ্ধান্ত নেবেন মেনে নেব। রাহুল বলল, কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলেন না তো? অমরনাথ বাবু বললেন, যেদিন জানতে পারলাম মূল চক্রান্তকারী ওই যাদব বক্সির সাথে মেজদা মানে কমলনাথও যুক্ত, সেই দিনই আমি ঠিক করি যে শঙ্করকে সাথে নিয়ে লোকটাকে হাজতে ঢোকাবো। 12 বছর পরে দুর্গাপুরে ফিরে যে ব্যবহারটা পেয়েছি সেটা নাইবা বললাম। আমাকে ওই বাড়ির দাবিদার ভেবে ওই যাদব বক্সি মেজদাকে উস্কায় আমাকে তাড়াবার জন্য। তারপর টের পেলাম সমর সরকারের সাথে বিদ্যুৎ বাবুর যোগ সাযোগের কথা, তাই চুপচাপ বসে থাকতে পারিনি। বিশেষ করে যখন জানলাম যে শঙ্কর ওখানেই আছে, ব্যাপারটা তখনই ওকে জানাই। আর এরই মধ্যে পূজার ব্যাপারটাও এসে যায়। রাহুল খানিকটা ভেবে নিয়ে বলল, সম্পত্তির ভাগ আপনি চাইবেন না ছাড়বেন সেটা সম্পূর্ণ আপনার অভিরুচি। তবে দুর্গাপুরে সম্পত্তির ব্যাপারে কমলনাথ বাবুর প্রবল ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু গত সন্ধ্যায় বিকাশ বাবুর রিপোর্ট অনুযায়ী উনি কিন্তু ওই যাদব বক্সির অপকর্মগুলির সাথে কোনোভাবেই যুক্ত নন। উনি যে ভুল লোকের পাল্লায় পড়েছেন সেটা উনিও বুঝে গেছেন। প্রিয়নাথ বাবুর সাথে উনিও কাল আসছেন টাকিতে। রাহুলের কথার মাঝেই শঙ্কর বাবু তার নিজস্ব কেস ফাইলটা রাহুল, উৎপল বাবু ও কৌশিক বাবুকে দেখিয়ে বলেন, আজকের অভিযান যার অপকর্মের জন্য সেই সিঙ্গাপুরবাসীর চেহারাটি একবার দেখে নিন।
যদি মহাপ্রভুজির দর্শন পান। ফাইলটি তিনজনই একবার দেখে নেয়। রাহুলকে কেমন যেন হঠাৎ করেই চিন্তিত দেখায়। শঙ্কর বাবু বলেন, কি হলো রাহুল বাবু, কোনো প্রবলেম? রাহুল বলল, না, এবার যাওয়া যাক। কিঙ্কর, লেট আস মুভ। ইছামতি নদীর ধার ঘেঁষে দাঁড়িয়েছিল একটি স্টিমার গোছের বড় স্পিডবোট। ভিতরে কোথাও কোনো আলোর চিহ্ন নেই। রাত তখন প্রায় 1টা হবে। স্টিমারটির ভেতরে 6-7 জন তখন অপেক্ষা করছে, পাতালপুরীতে ঢোকবার নির্দেশের প্রতীক্ষায়। শ্যামল বক্সী ও তার 2 সাকরেদ চাপা গলায় কথা বলছিলেন নিজেদের মধ্যে, ভাঙা মন্দিরের আড়ালে নিজেদেরকে অন্ধকারে মিশিয়ে রেখে। এই টি.এন. ব্যান্ডও ধারে কাছেই আছে। ওনার মেসেজ পেলেই স্পিড বোটের লোকগুলিকে ডেকে নিতে হবে। ভিতরে এখনো কাগজ, কালি, আধার কার্ড সবই ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্যামল বক্সির কথায় তার এক সাকরেদ বলে, নদী চড়ে লোক দুটো কেন যে মরতে দুপুরে ব্যাগগুলি আনতে গেল, আমাদের এই ডেরাটার সন্ধান পায়নি তো পুলিশ? শ্যামল বক্সি বললেন, তালাগুলো তো ঠিকঠাকই ছিল, আর তাছাড়া এদিকটা তো সেরকম কেউ আসে না। তবে সন্ধানটা পাওয়ার আগেই সব সরাতে হবে। টিএন নিজে স্পটে আছে, বুঝিস না? মামলাটা ধরা পড়লে ওনার নেটওয়ার্ক ধসে যাবে। সাথে আমরা সবাই ভিতরে। কথার মাঝেই শ্যামল বক্সির ফোনে মেসেজটা আসে, যার প্রতীক্ষায় উনি ছিলেন। মেসেজটি পড়ে চাপা গলায় বলেন, 15 মিনিট পর সবাইকে একে একে স্টিমার থেকে এখানে আসতে বলতে হবে, তারপর আবার অপেক্ষা পরের নির্দেশের। পারিবারিক সদস্যরা ততক্ষণে কটেজের ভিতর আলো নিভিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর গুনছেন যবনিকা পতনের জন্য। পূজার সাথে কণিকা দেবী সহ সামন্তবাবুর স্ত্রী রুবি দেবী, অতসী দেবী এবং বিপাশা ঘরের ভিতর থেকে রিসর্টের বাইরে লনের উপর নজর রাখছিলেন, জানালার আড়ালে নিজেদের লুকিয়ে রেখে। সামন্তবাবু ও অমিয়নাথ বাবুকে 2 জন রক্ষী সমেত মহিলাদের পাহারায় রেখে রাহুল, কিঙ্কর আর শঙ্করবাবু রিসর্টের ভিতরে বাকি 10 জন রক্ষীদের পজিশনগুলি একবার দেখে নেন। উৎপলবাবু ও কৌশিকবাবু ততক্ষণে নদী চরে প্রহরারত রক্ষীদের সাথে যোগাযোগ করেন। নিজস্ব পজিশনে দাঁড়িয়েও পড়েন বিস্তীর্ণ নদী চরে, নিজেদেরকে অন্ধকারে মিশিয়ে রেখে। কিঙ্কর হঠাৎই বলে, হিসেব মতন 10 জন রক্ষী থাকার কথা, কিন্তু গুনতিতে 9 জন পাচ্ছি কেন? কিঙ্করের কথায় শঙ্কর খুব তাড়াতাড়ি লনের বিভিন্ন স্পটে দাঁড়িয়ে থাকা রক্ষীদের একবার গুনে দেখে নেয়। বলেন, কটেজের সামনে 2 জন আর বাইরে 7 জন। ঠিক বলেছেন কিঙ্কর, 1 জন মিসিং। এবার রাহুল বলল, আপনার ফাইলে টি.এন. ব্যান্ডোর ছবিটা দেখে তাই খটকা লেগেছিল। তখন মনে পড়ছিল না, এবার বুঝতে পারছি যে ওই টি.এন. ব্যান্ডো সাদা পোশাকে বাকি 11 জন রক্ষীর সাথে ঢুকে আসে কটেজে। মনে হয় হাসনাবাদ ও টাকি থানার কম্বাইন্ড ফোর্স থাকায় ইনারা একে অপরকে পুরোপুরি চিনতেন না, আর সেটারই সুযোগ নিয়েছে ওই টি.এন। সবাই সাদা পোশাকে থাকায় ওনার বাড়তি সুবিধা হয়। শঙ্করবাবু বললেন, তার মানে ওই টি.এন এখানেই ধারে কাছে আছেন, এখান থেকে বাকিদের চালাচ্ছেন। তাহলে তো খবরটা এখনই উৎপলবাবু আর কৌশিকবাবুকে দিতে হয়। কিঙ্কর বলল, তার মানে 1 জন রক্ষীকে আসবার সময় লোকটা চুপচাপ গুম করেছে, যেটার খবর এখনো পাননি উৎপলবাবু বা কৌশিকবাবু। রাহুল বলল, নিশ্চয়ই তাই, তবে আমাদের আপাতত খানিকক্ষণ চুপচাপ থাকতে হবে। লোকটা যেন কোনোভাবেই বুঝতে না পারে আমরা ব্যাপারটা ধরে ফেলেছি। শঙ্করবাবু, আপনি উৎপলবাবু আর কৌশিকবাবুকে ব্যাপারটা জানিয়ে রাখুন। এখনই অ্যাকশন নিতে বারণ করবেন, নয়তো পাখি পালিয়ে যাবে।
আধ ঘন্টা পর ভাঙা মন্দিরের সামনে স্টিমার থেকে নেমে আসে 7 জন মুখ ঢাকা লোক। অপেক্ষার শ্যামল বক্সী ও তার সাকরেদদের সাথে একে একে মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা। তাদের মধ্যে একজনকে মন্দিরের থামের আড়ালে পাহারায় রেখে বাকিদের নিয়ে শ্যামল বক্সী প্রবেশ করেন পাতালপুরীতে। নদীর পাড়ে লুকিয়ে থাকা রক্ষীদের সাথে নিয়ে উৎপলবাবু পায়ে পায়ে এগিয়ে আসেন মন্দিরের দিকে। নিঃশব্দে মন্দিরের ভিতরে পা রাখেন তিনি। থামের আড়ালে অন্ধকারে পাহারারত দুষ্কৃতীটিকে নজরে আসে তার। সঙ্গে রক্ষীদের তার পেছনে আসার নির্দেশ দিয়ে পাহারারত দুষ্কৃতীটিকে পিছন থেকে আক্রমণ করেন উৎপলবাবু। ওনার লোকেরা নিঃশব্দে কবজা করে নেয় লোকটিকে। তাকে 2 জন রক্ষীর তত্ত্বাবধানে রেখে বাকিদের নিয়ে উৎপলবাবু প্রবেশ করেন পাতালপুরীতে। পরিকল্পনা অনুযায়ী অন্যদিকে কৌশিকবাবু নিঃশব্দে তার সাথে থাকা রক্ষীদের নিয়ে দাঁড়ায় রিসর্টের মূল গেটের সামনে। মেন গেটটিকে সুরক্ষিত রেখে নিজেই প্রবেশ করেন রিসর্টের ভিতরে। অদূরে লক্ষ্য করেন 2 জন রক্ষী ঘুরে ঘুরে কটেজগুলির উপর নজর রাখছে। সামন্তবাবু ও অমিয়নাথ বাবুকেও দেখা যায়। তারাও ঘরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যবনিকা পতনের অপেক্ষায়। ঘন ঘন ঘড়ি দেখছেন আর অসহিষ্ণুভাবে পায়চারি করছেন। কৌশিকবাবু সিকিউরিটি রুমের সামনে নিজেকে আড়ালে রেখে নজরদারি চালাতে থাকেন। তখনও পর্যন্ত ওই টি.এন. ব্যান্ডো নামক দুষ্কৃতীটিকে কিন্তু লোকেট করা যায় না। অথচ তারই নির্দেশে বাকিরা যে কাজ করছেন সেটা বুঝতেও কারো অসুবিধা হয় না। রিসর্টের শেষ প্রান্তে ভুল ভুলাইয়ার মূল দরজা দিয়ে রাহুল, কিঙ্কর ও শঙ্করবাবু প্রবেশ করে ভুল ভুলাইয়ার আঁকা বাঁকা গলিতে। সঙ্গে 6 জন সশস্ত্র রক্ষী। গোলকধাঁধার মধ্যে দিয়ে সবাইকে পথের দিশা দেখায় রাহুল, কারণ ইতিমধ্যে সামন্তবাবুর সাহায্যে মাটির নিচে রুট ম্যাপটি তার ভালোভাবেই রপ্ত হয়ে গিয়েছিল। টর্চের আলোর মাল্টিপল রিফ্লেকশনের মধ্যে দিয়ে 9 জনের দলটি এসে পৌঁছায় সেই দরজার সামনে, যেটি সরু গলির মাধ্যমে যুক্ত পাতালপুরীর অপর প্রবেশদ্বারের সাথে। রাহুলের ইশারায় একে একে সবাই ওই সরু গলিটি দিয়ে এগিয়ে যায় পাতালপুরীর দিকে। ততক্ষণে শ্যামল বক্সীর লোকেরা তাদের কাজ শুরু করে দিয়েছে, যার স্পষ্ট ইঙ্গিত পায় রাহুলরা। লোকজনের চাপা গলায় কথাবার্তা কানে ভেসে আসে তার। পেটিতে রাখা কাগজ ইত্যাদি যেগুলি আগেই লক্ষ্য করেছিল রাহুল আর উৎপলবাবু, সেগুলি যে দ্রুত সরিয়ে ফেলবার ব্যবস্থা হচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয় না রাহুলের। শঙ্করবাবু জিজ্ঞাসা করেন, আমরা কি এবার অ্যাটাক করব, নাকি উৎপলবাবু পজিশন নিলে তারপর এগোবো? রাহুল বলল, ওনাদের স্পটে আসতে দিন, আমরা তখন পেছন থেকে ঝাঁপাবো। তবে নিজেদের অস্ত্রটি তৈরি রাখুন, আর সেক্ষেত্রে কিঙ্করকে কভার করুক 2 জন রক্ষী। শঙ্করবাবু বলেন, এবার আমাকে সামনে যেতে দিন, আপনি আমাকে কভার করবেন রাহুলবাবু। রাহুল খানিকটা ভেবে নিয়ে বলল, বেশ তাই হোক। মনে হচ্ছে উৎপল বাবুরা স্পটে এসে পড়েছেন। লেটস মুভ। সাবধানে এগোন শঙ্করবাবু। এর কিছুক্ষণের মধ্যে শোনা গেল গুলি চলার আওয়াজ, সাথে অনেক লোকের একত্রে চেঁচামেচির চাপা শব্দ। উৎকণ্ঠিত অমরনাথ বাবু ও সামন্ত বাবু কি করতেন বুঝতে না পেরে পাহারারত 2 জন রক্ষীকে ব্যাপারটা দেখতে বলেন। কৌশিকবাবু সিকিউরিটি রুম থেকে বেরিয়ে এসে গেটের বাইরের 4 জন রক্ষীকে রিসর্টের ভিতরে ডেকে নেন। হাত উঠিয়ে সামন্ত বাবুদের শান্ত থাকতে বলেন। নিজেদের কটেজের সামনেই কিছু একটা গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে কণিকা দেবী অস্থির হয়ে পড়েন। উৎকণ্ঠিত রুবি দেবী ও অতসী দেবী ওনার সাথে রুমের দরজা খুলে বেরোতে উদ্যোগী হন। তাদের বাধা দেয় বিপাশা।
চেঁচিয়ে উঠে বলে, তোমরা শান্ত থাকো, পূজাকে এখানে একা রাখা যাবে না, সব ঠিক হয়ে যাবে। কণিকা দেবী বললেন, কিন্তু গোলাগুলি চলছে যে, কি করে শান্ত থাকি? বাইরে থেকে অমরনাথ বাবু বলেন, 4 জন বাড়তি রক্ষী ভুল ভুলাইয়ায় পাঠিয়েছেন কৌশিক বাবু। বাইরের রিসর্টের ভেতর আরও রক্ষী আছে। তাছাড়া উৎপল বাবুর লোকদেরও ওখানে থাকার কথা। প্যানিক করবেন না। পূজা ইতিমধ্যে বিপাশার পাশে এসে বলেন, কিন্তু আমার জন্যই তো আজ সবাই বিপদের মুখে। আমার খুব খারাপ লাগছে বিপাশাদি। বিপাশা বলে, যাদের সঙ্গে লড়াইটা হচ্ছে তারা সমাজ বিরোধী। তুমি তো ঘটনাক্রমে এসবে জড়িয়ে গেছো। আমরা কিন্তু এই জাতীয় লড়াই আগে অনেকবার দেখেছি। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। রুবি দেবী বললেন, সেটা হয়তো তুই ঠিকই বলেছিস, আমরা কিছুটা হয়তো বেশি রিঅ্যাক্ট করছি। তাছাড়া ওই TN ব্যান্ডও এখনও ঘুরে বেড়াচ্ছে, তাকে লোকেট করা যায়নি। তাই পূজাকে নিরাপদ আশ্রয়ে রাখাটা দরকার। বিপাশা বলল, আর তাছাড়া গোলাগুলি চলার বহরটাও তো কমছে ধীরে ধীরে। কণিকা দেবী বললেন, কমছে ঠিকই, কিন্তু থামলো কি? মনে হচ্ছে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে একে একে ভুল ভুলাইয়া দিয়ে বার করে আনছে রক্ষীরা। কটেজের রুমের বাইরে থাকা সামন্তবাবু কথাগুলি বলেন। অমরনাথ বাবু বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, মনে হচ্ছে যুদ্ধবিরতির পর আত্মসমর্পণের পালা চলছে। কটেজের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন রক্ষীকে ভুল ভুলাইয়ার প্রবেশদ্বারে ডেকে নিলেন অন্য 2 জন রক্ষী তাদের সহায়তার জন্য। অমরনাথ বাবু বলেন, আপনার গার্ডকে বলুন লনের সমস্ত আলো যেন জ্বালিয়ে দেওয়া হয়, বিশেষ করে ওই ভুল ভুলাইয়ার দিকটায়। ওদিক দিয়ে তো দেখছি 4-5 জনকে আহত অবস্থায় বার করা হলো। সামন্তবাবু সিকিউরিটি রুমের দিকে যেতে নিলে কৌশিক বাবুই তাকে বলেন, আপনি দাঁড়াবেন, আমি আলোর ব্যবস্থা করছি। রুমে আপাতত কোনো রক্ষী নেই, আপনারাই ভরসা। মিনিট খানেকের মধ্যেই রিসর্টের লনটি আলোয় ভরে যায়। সিকিউরিটির লোক সামন্তবাবুর নির্দেশে ভুল ভুলাইয়ার ভেতরের আলোগুলিও জ্বালিয়ে দেন। যদিও সেখানকার সীমিত আলোতে কতটা সুবিধা হবে সেটার বিষয়ে তিনি খুব একটা আশাবাদী ছিলেন না। ভুল ভুলাইয়া থেকে শ্যামল বক্সি সহ তার সাকরেত সাথে আরও 7 জন দুষ্কৃতীকে উৎপল বাবু ও কৌশিক বাবু থানায় পাঠাবার ব্যবস্থা করেন। দুষ্কৃতীদের প্রায় প্রত্যেকেই কম বেশি আহত হয়েছিল। উৎপল বাবু ও তার দলবলের আক্রমণটি সামলাতে না সামলাতেই রাহুলদের অন্য দিক থেকে আচমকা আক্রমণে পরিস্থিতিটি তাদের হাতের বাইরে চলে যায়। তবে এই ঘটনায় 2 জন পুলিশ কর্মীও সামান্য আহত হন। প্রত্যেকেরই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন উৎপল বাবু। ততক্ষণে কণিকা দেবী সহ বাকিরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছেন। দুষ্কৃতীদের প্রিজন ভ্যানে বেরিয়ে যাবার পর 4 জন রক্ষীকে ডিউটিতে রেখে বাকি রক্ষীদেরও থানায় ফেরত পাঠিয়ে দেন উৎপল বাবু। তবে মন্দিরের সামনে পাতালপুরীর মূল প্রবেশদ্বারে সশস্ত্র রক্ষীদের মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের কবজা করবার পর সেই দরজাটিকেও সিল করেন উৎপল বাবু। সাথে নদী চরের উপর ছড়িয়ে ছিটিয়ে রক্ষীদের রাখতে বলে রাহুল, কারণ TN ব্যান্ডকে তখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমার ধারণা ওই TN ব্যান্ডও শেষ চেষ্টা একবার করবেই পাল্টা আঘাত হানবার। এত বড় হার এত সহজে মেনে নেবে না। আর ঠিক সেই জন্যই ওই পুলিশ রক্ষীকে গুম করে সে নিজেই ধারে কাছে লুকিয়ে আছে কোথাও। শঙ্করবাবু বললেন, কিন্তু কোথায় TN ব্যান্ডো? রিসর্টের মধ্যেই, তার মানে লোকটা কোথাও না কোথাও লুকিয়ে আছে। রাহুল বলল, হতেই পারে, এখনো রোডের অন্ধকার কাটেনি। চারদিকে ছড়ানো এই রিসর্টে
কোনো অন্ধকার কোণায় লোকটা আত্মগোপন করে সুযোগের অপেক্ষায় নেই সেটা নিশ্চিতভাবে বলতে পারছে কি? কৌশিকবাবু বললেন, তাহলে 4 জন রক্ষীর সাথে রিসর্টের সিকিউরিটি যেমন টহল দিচ্ছে দিক, সাথে আমি আর উৎপলবাবুও না হয় কাজে লেগে পড়ি। দিনের আলো ফুটবার জন্য অপেক্ষা করা যাক। শঙ্করবাবু বললেন, সাথে আমিও আছি। ওই TN ব্যান্ডো তো অ্যাকচুয়ালি আমার টার্গেট। রাহুল বলে, ব্যান্ডো সবারই টার্গেট, তবে ওনার আসল টার্গেটটা কি সেটা কিছুটা হলেও কিন্তু অনুমান করতে পারছি। উনি যে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই রিসর্টে রক্ষীর বেশে ঢুকে এসেছে সেটা আন্দাজ করতে পারছি। পালাবার থাকলে উনি কিন্তু এখানে অন্তত ঢুকতেন না। কাছেই দাঁড়িয়ে থাকা রুবি দেবী জিজ্ঞাসা করেন, কিন্তু কি সেই টার্গেট? তুমি কি সন্দেহ করছো? রাহুল বলে, পূজা কোথায় রুবি? ওকে তো এখানে দেখছি না। রাহুলের কথা শেষ হতে না হতেই ঘরের ভিতর থেকে একটা অস্পষ্ট শব্দ কানে আসে সবার। রুবি দেবী বলেন, ঘরে তো পূজা ঘুমিয়ে পড়েছে মিসেস সামন্তর সাথে। কিঙ্কর মুহূর্তের মধ্যেই ঘরে প্রবেশ করে, সঙ্গে উদ্ধত পিস্তল হাতে শঙ্কর। সামন্তবাবু বলেন, ঘরের লাগোয়া বাথরুমের সার্ভিস ডোর ভেঙে তার মানে কেউ ঘরে ঢুকেছে। কিঙ্কর ঘরের ভিতরে ঢুকে মিসেস সামন্তকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখতে পায়, কিন্তু পূজা সেখানে ছিল না। শঙ্করবাবু ইশারায় রুবি দেবীদের ঘরের ভিতরে আসতে বলেন। তারপর খোলা ওয়াশরুমের দরজা দিয়ে কিঙ্করকে নিয়ে প্রবেশ করে সেখানে উদ্ধত পিস্তল হাতে। ওয়াশরুমের সার্ভিস ডোরটি সামন্তবাবুর সন্দেহ অনুযায়ী ভাঙা অবস্থায় পায় কিঙ্কর। শঙ্করবাবুকে নিয়ে এক প্রকার দৌড়ে কটেজের পেছনে অন্ধকার গলিতে নজর চালায় দুজনে। অন্ধকারে প্রথমে কিছুই নজরে আসে না, তবে খানিকটা পরই দুজনে দেখতে পায় একজন দীর্ঘকায় লোক কাউকে কাঁধে নিয়ে পাঁচিলের গা ঘেঁষে এগিয়ে চলেছে সেই ছোট্ট গেটটির দিকে, যেটি সাধারণত বহুদিন ব্যবহার হয়নি। এই গেটটির অস্তিত্ব কিন্তু রিসর্টের মূল নকশায় দেখেছিল রাহুল ও কিঙ্কর। সামন্তবাবু জানিয়েছিলেন যে গেটটি ব্যবহার হয় না বলে গাছগাছালিতে ঢেকে গেছে। পাঁচিলের গায়ে সেটিকে আর আলাদা করে দেখাও যায় না। তার মানে এই লোকটা ওই গেটের অস্তিত্ব জানত। লোকটি ব্যান্ডো হলে তাকে নিশ্চয়ই ওই শ্যামল বক্সি বা সমর বাবুরাই ব্যাপারটা বলেছিলেন, আর পূজাকে অপহরণ করবার জন্য ওই TN ব্যান্ডো রক্ষীর ভেগ ধরে রিসর্টে এসেছে, যাতে করে পরবর্তীকালে উনি পূজার বিনিময়ে তার দাবি দাওয়া মিটিয়ে নিতে পারেন। পায়ে লোকটা শ্যুট করব তার উপায় নেই। পূজাকে এমনভাবে পিছিয়ে নিয়েছে যাতে সেটা আমি করতে না পারি। শঙ্করের কথায় রাহুল বলল, মনে হচ্ছে মিসেস সামন্ত ও পূজাকে হালকা ক্লোরোফর্ম দিয়ে তন্দ্রাচ্ছন্ন করেছে ওই মিস্টার ব্যান্ডো। কিন্তু বেরোবে কোথা দিয়ে? সামনের গেটটা তো আটকানো, খোলা যায় না। লোকটি কিন্তু ততক্ষণে ওই অব্যবহৃত গেটের সামনে এসে দাঁড়ায়। অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও লোকটি যে পাঁচিলের অপর প্রান্তে কাউকে শব্দের মাধ্যমে ইশারা করল সেটা বুঝতে পারেন শঙ্করবাবু। উনি চাপা গলায় বলেন, গেট রেডি, উই মাস্ট স্টপ হিম ইন টাইম। নিজেদেরকে অন্ধকারে মিশিয়ে রেখে শঙ্করবাবু আর কিঙ্কর লোকটার দিকে এগিয়ে যায়। পাঁচিলের অপর প্রান্তে কয়েকজনের পায়ের শব্দ কানে আসে কিঙ্করদের। শঙ্করবাবু অদ্ভুত ক্ষিপ্রতায় পাঁচিলের উপরে নিমেষের মধ্যে উঠে পড়েন গাছের ডাল দুটি ধরে। দুটি লোককে একটি মই দেওয়ালের অপর প্রান্তে এনে রাখতে দেখতে পান শঙ্করবাবু। এদের মধ্যে একটি লোক হাতে আরও একটি মই নিয়ে ধীরে ধীরে পাঁচিলের মাথায় উঠে আসে। এরপর হাতের মইটি পাঁচিলের এপারে ব্যান্ডোর হাতে ধরিয়ে দেয় লোকটি। পূজাকে কাঁধ থেকে নামিয়ে লোকটি মইটিকে পাঁচিলের গা ঘেঁষে দাঁড় করায়, আর তারপর পূজাকে আবার কাঁধে নিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভীষণভাবে চমকে ওঠেন ব্যান্ডো। পূজার পাশেই উদ্যত বন্দুক হাতে রাহুল।
পকেট হাতড়ে বন্দুকটি বার করতে নিয়েছিল লোকটি, কিন্তু ততক্ষণে উৎপল বাবু ও কৌশিক বাবু বন্দুক উঠিয়ে এগিয়ে এসেছেন। গাছের ডালের আড়ালে পাঁচিলের উপরে দাঁড়িয়ে থাকা শঙ্করবাবু বাইরের লোক দুটির পা লক্ষ্য করে ততক্ষণে গুলি চালিয়ে দেন। ভেতরে দুজন রক্ষী ওই মই দিয়ে উঠে পাঁচিলের অপর প্রান্তে আহত লোক দুটিকে ধরতে যান। পায়ের যন্ত্রণা নিয়েই লোক দুটি পালাবার চেষ্টা করে ঠিকই, কিন্তু বেশিক্ষণ লড়াই চালাতে পারে না তারা। রক্ষী দুজনের হাতে ধরা পড়ে যায় তারা মিনিট 5 মধ্যেই। এরপর ঘণ্টাখানেক কেটে যায়। ধীরে ধীরে দিনের আলো ফুটে ওঠে। ব্যান্ডোকে পাঁচিলের ধার থেকে এনে বসানো হয় কটেজের সামনের লনে। মুখ ঢাকা সারাক্ষণই ছিল লোকটার। বন্দি অবস্থাতেও লোকটার আস্ফালন দেখে অবাক লাগছিল সবার। বারবার চিৎকার করছিল আর বলছিল, কিল মি, কিল মি, আই হেট জেল, আই হেট ট্রায়ালস। অন্যদিকে গরম কফি খেয়ে মিসেস সামন্ত ও পূজা স্বাভাবিক হয়ে আসছিলেন। জানালা দিয়ে স্প্রে করে মনে হয় আমাদের তন্দ্রাচ্ছন্ন করে দেয় লোকটা, আর তারপর দরজা ভেঙে এই দুষ্কর্ম। মিসেস সামন্তর কথায় পূজা বলেন, কিন্তু আমাকেই বারবার টার্গেট কেন করা হচ্ছে? রাহুল বলল, এটা এই কারণেই করা হচ্ছে যাতে প্রিয়নাথ বাবু দুর্গাপুরের ব্যাপারে রাজি হন আর এই রিসর্টটিও বন্ধ করেন, যাতে করে এরা এদের মাটির নিচে কারবারটি চালাতে পারেন। পূজা বলেন, কিন্তু এবারে আমাকে ধরবার আগেই তো মাটির নিচে রহস্য ধরা পড়ে যায়। পূজার কথা রেশ টেনে রাহুল বলে, আর সেটা হতে পারে বুঝতে পেরেই তো ব্যান্ডো রিসর্টের মধ্যে আগেই খাপটি মেরে বসে থাকে এক রক্ষীকে গুম করে। ফরচুনেটলি লোকটাকে পাওয়া গেছে হাইওয়ের ধারে। বিপাশা বলে, লোকটিকে নিয়ে যাবার ব্যবস্থা হয়ে গেছে কি? শঙ্করবাবু উত্তরে বলেন, ব্যবস্থা হয়েছে। কলকাতা থেকে বিকাশবাবু আসছেন, কারণ এখানে কেসটি তার আন্ডারে চলছিল। সাথে প্রিয়নাথ বাবু, কমলনাথ বাবু ও স্বরূপও আসছেন। বিকাশবাবু এই ব্যান্ডোকে কলকাতা নিয়ে যাবেন, আর এবার আমিও যাব কলকাতায়। রাহুল বলে, তার মানে সম্রাজ্ঞী ম্যাডামের সাথে আপনার কলকাতায় একসাথে এবার বেশ কিছুদিন থাকাও হবে। শঙ্করবাবু বললেন, বিয়ের পর 1 বছরে আমরা বোধহয় খুব বেশি হলে 3 মাস একসাথে থাকতে পেরেছি। আমার কাজ বেঙ্গালুরু, আর এখন সম্রাজ্ঞীর কাজ মোস্টলি কলকাতা, তাই এবার আমিও ভাবছি ছুটি নেব। কাছেই বসে থাকা রুবি দেবী বললেন, তাহলে এবার কলকাতায় অতি অবশ্যই সস্ত্রী আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল, আসবেন অবশ্যই। সকাল 7:30টার মধ্যে বিকাশবাবু তার ফোর্স নিয়ে চলে আসেন ডাকে। পূজাকে দেখতে পেয়ে প্রিয়নাথবাবু নিজের আবেগটিকে সামনে রাখতে পারেন না। পিতা কন্যার ভাব ব্যক্তি স্বাভাবিক হলে বিকাশবাবু বলেন, আজ রাহুলবাবু সাথে কিঙ্কর সময় মতন এখানে না পৌঁছলে আমরা এত বড় রহস্য সমাধান করতে পারতাম না। পূজাকে উদ্ধার করবার ব্যাপারে রাহুলবাবু ও শঙ্করবাবুর ভূমিকাকে আমাদের পুলিশ দপ্তর কর্নিশ জানাচ্ছে। শঙ্করবাবুর সাথে সাথে বলেন, এই চক্রের ক্ষেত্রেই আমি গত 10-12 দিন ধরে এই চত্বরে খুঁজে বেরিয়েছি, কিন্তু মাটির নিচে কাণ্ড কারখানার হদিশ পায়নি। ব্যান্ডোর দল উড়িষ্যা থেকে ভাইজ্যাক হয়ে বেঙ্গালুরু পর্যন্ত অপারেট করে। আজ এই ব্যান্ডো ধরা পড়ায় একটা বিরাট সাফল্য পেল পুলিশ দপ্তর। তাই বেঙ্গালুরু পুলিশের তরফেও রাহুল আর কিঙ্কর বাবুকে অসংখ্য ধন্যবাদ। বিকাশবাবু বললেন, আমরা অপরাধীদের নিয়ে কলকাতা রওনা দেব। প্রিয়নাথ বাবু এখন নিশ্চিন্তে সবাইকে নিয়ে রিসর্টে কয়েকটা দিন কাটাতে পারেন, সাথে আবার ভুল ভুলাইয়াটিও চালু করতেই পারেন। তবে পাতাল পরিটি আপাতত আমাদের কাস্টাডিতে থাকবে, কেস মেটা অবধি আপনাদের ওখানে অ্যালাউ করা যাবে না। প্রিয়নাথ বাবু বললেন, ওই পাতালপুরীতে আমার কোনো ইন্টারেস্ট নেই, এসব ঝামেলা থাকতেও চাই না।
তবে আপনারা দেখবেন যাতে ওই পাতালে আবার নতুন করে অসামাজিক কারবার না চালু হয়। উৎপলবাবু ও কৌশিকবাবু প্রায় একই সাথে বললেন, সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন প্রিয়নাথ বাবু। একবার যখন জায়গাটা চিহ্নিত হয়েছে তখন আমাদের নজরদারি চলবেই লাগাতার। বিকাশবাবু শঙ্করবাবুকে নিয়ে রওনা হতে উদ্যোগী হলে প্রিয়নাথ বাবু বলেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ রাহুলবাবু, আর আপনারা সময় মতন অ্যাকশন না নিলে হয়তো আমার বিশাল ক্ষতি হয়ে যেত। তবে একটা অনুরোধ ছিল বিকাশবাবু, যার জন্য আমার এই ক্ষতিটা হতে চলেছিল তাকে একবার দেখতে চাই। মুখে কাপড় বেঁধে বসে বসে সবাইকে আস্ফালন করছিল তখনই ঢুকলাম কমলনাথকে নিয়ে, যদিও আমাদের মনে হয় দেখেনি। বিকাশবাবু বললেন, কিছুটা আনইউজুয়াল অনুরোধ। কেন বলুন তো? সাধারণত এটা হয় না প্রিয়নাথবাবু। রাহুল বলল, প্রিয়নাথবাবুকে আপনি কি ব্যান্ডোর ছবিটা ফাইলে দেখিয়েছেন যেটা শঙ্করবাবু আপনাকে পাঠায়? বিকাশবাবু বলেন, হ্যাঁ, আজ আসবার সময় ওনাকে, কমলাথবাবু আর স্বরূপকেও তো দেখালাম। কেন? রাহুল বলল, তাহলে মনে হয় প্রিয়নাথবাবুর অনুরোধের কারণটি আমি কিছুটা হলেও বুঝতে পারছি। ওনাকে একবার দেখতে দিন বিকাশবাবু। বিকাশবাবু আর আপত্তি করলেন না। সবাইকে নিয়ে উপস্থিত হলেন বাইরের লনে, যেখানে তখনও ব্যান্ডো বারবার বলছিল, আই হেট জেল, কিল মি। বিকাশবাবু এগিয়ে এসে সজোরে একটা চড় কষিয়ে দিয়ে এক টানে মুখের কাপড়টি খুলে দিলেন। পূজা তাকে দেখে অস্ফুটস্বরে বলে ওঠেন, এ কি দেখছি, ছোট কাকু তুমি? প্রিয়নাথ বাবু সামনে রাখা চেয়ারটি ধরে কোনো ক্রমে নিজেকে সামলে নেন, বলেন, এটাই সন্দেহ করেছিলাম ছবিটা দেখে। রাহুল বলল, গতকাল শঙ্করবাবু যখন আমাকেও ছবিটা দেখান তখন আমারও চেনা চেনা লাগছিল। প্রিয়নাথ বাবুর বাড়িতে ওনার 3 ভাইয়ের একসাথে তোলা ছবিটিতে তারকনাথ ব্যানার্জির যে ছবিটি দেখি তার সাথে কোথাও একটা সাদৃশ্য খুঁজে পাই। তারপর গতকাল যখন রক্ষীর বেশে ওনাকে এখানে খুব কাছ থেকে দেখি তখন মনের সন্দেহটি আরও দানা বাঁধে। আর এখন তো সবটাই সামনে। তারকনাথ ব্যানার্জি যে কালে কালে TN ব্যান্ডো হয়ে উঠেছেন তা আজ দিনের আলোর মতন পরিষ্কার। প্রিয়নাথবাবু বলে ওঠেন, বংশের কুলাঙ্গার, কলিযুগের বিভীষণ।